দাঙ্গা হিন্দুরা করে না, দাঙ্গা মুসলিমরা করে না, দাঙ্গা করে দাঙ্গাবাজেরা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো মাঝে মাঝে আমি যে রেয়ার সিনেমার রিভিউগুলো করি, সেখানে মনে হলো আজকে এই সিনেমাটা নিয়ে কথা বলা দরকার। এবং এই সিনেমাটা নিজের 25 বছর পূর্ণ করেছে কালকে। 18ই ফেব্রুয়ারি 2000 সালে এই সিনেমাটা রিলিজ করেছিল। তো কালকে সিনেমাটা 25 বছর পূর্ণ করেছে এবং কালকে সোশ্যাল মিডিয়াতে এই সিনেমাটা নিয়ে প্রচুর লেখালেখি দেখলাম 25 বছর উপলক্ষে সিনেমাটাকে নিয়ে, মানে 25 বছর যে হয়েছে তাই নিয়ে। তো তখন ঠিক করেছি সিনেমাটা দেখলে কেমন হয়। এবার বিশ্বাস করুন, আমি একটা কথা বলছি, আমি যদি এই সিনেমাটা 2-3 দিন আগে দেখতাম না, তাহলে সিরিয়াসলি আমি কালকে যে একটা ভিডিও বানিয়েছি রিলিজ সিনেমা যেগুলো হওয়া উচিত সেগুলো নিয়ে, তাহলে সবার আগে ওই লিস্টে এই সিনেমাটাকে আমি নামতাম নাম্বার 1-এ। কারণ এই সিনেমাটা সত্যি আজকের দিনে দাঁড়িয়ে রিলিজ হওয়া খুব দরকার, মানুষের মনে চেতনাবোধটাকে অনেকটা বেশি বাড়িয়ে দেওয়ার জন্য। হিন্দু মুসলিম নিয়ে আপনি বহু সিনেমা দেখেছেন যেখানে নয় হিন্দুরা মুসলিমদেরকে পুরোপুরি অ্যাটাক করছে, মানে সেই সিনেমায় নয় মুসলিমরা পুরো খারাপ, আবার কোনো কোনো সিনেমায় হিন্দুরা পুরো খারাপ, এইভাবেই দেখানো হয়। কিন্তু এই দুয়ের মধ্যে যে মৈত্রী স্থাপনের ব্যাপার, সেটা খুব কম সিনেমাতেই দেখানো হয়েছে। যেগুলো, যার মধ্যে রয়েছে বজরঙ্গি ভাইজান বা আরও কিছু সিনেমা রয়েছে। এই সিনেমাটা কিন্তু একটা অদ্ভুত মেসেজ দেয়। এবং আপনি যখন সিনেমাটা দেখা শেষ করবেন, আপনি খানিকক্ষণের জন্য সিনেমাটার মধ্যে আবদ্ধ থাকবেন, আপনি বেরোতে পারবেন না। এটা বলা যেতে পারে একটা হিস্টোরিক্যাল পাল্প ফিকশন। হিস্টোরিক্যাল মানে পাল্প ফিকশন তো আপনারা জানেন, এটা এমন সিচুয়েশান করা হচ্ছে কোনো একজন, মানে কোনো একটা অরিজিনাল লেখার মধ্যে, যেটা বাস্তবে হয়তো হয়নি। তো সেরকম ভেবে এটা একটা হিস্টোরিক্যাল পাল্প ফিকশন। আমি যদি স্টোরিটা নিয়ে একটু করে এখানে বলি, তাহলে এখানে মূলত এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে। তোমরা তো সবাই জানো গান্ধীজির মৃত্যু হয়েছিল একজনের ডাইরেক্ট বন্দুকের অ্যাটাকের মাধ্যমে, তার নাম ছিল নাথুরাম গডসে। তো এইরকমই নাথুরাম গডসের মতো আরও বহু মানুষ ছিল যারা কিন্তু গান্ধীজিকে মারার জন্য উদ্গ্রীব হয়েছিল এবং যারা প্রস্তুত ছিল গান্ধীজিকে শেষ করে দেওয়ার জন্য। নাথুরাম গডসের মতোই আরও অনেকে, হয়তো বাস্তবে তারা নেই, কিন্তু কামাল হাসান ব্যাপারটাকে পুরোপুরি ওই রকমভাবে ইমাজিন করে এই সিনেমাটাকে বানিয়েছে। এবং শোনা যায় গান্ধীজি মৃত্যুর ঠিক আগে বলেছিলেন হে রাম। তো সেই কারণে এই সিনেমাটার নাম কিন্তু রাখা হয়েছে হে রাম, ওই ব্যাপারটাকে আইডেন্টিক্যালি ট্রিবিউট দিয়ে কোথাও গিয়ে। তো এইখানে কামাল হাসানের যে ক্যারেক্টারটা, যে বেসিক্যালি একজন সাধারণ একটা মানুষ ছিল, যার বন্ধু হচ্ছে মূলত এখানে এসআরকে। এসআরকে এটা একমাত্র তামিল সিনেমা যেখানে সে ক্যামিও করেছিল, এবং এসআরকের যে ক্যামিওগুলো তার কেরিয়ারে রয়েছে না, সেগুলো খুব স্ট্রং। তোমরা শক্তিদা পাওয়ার দেখো, সেখানে তার ক্যামিওটা দেখো কত স্ট্রং একটা ক্যামিও, মানে ওর পারফরমেন্স আলাদা করে নজর কাড়বে। তেমনভাবে এখানেও এসআরকের যে আলাদা করে পারফরমেন্স রয়েছে, যে ক্যামিও ক্যারেক্টারটা করেছে, যেটা আর কি বেসিক্যালি কমল হাসানের একজন বন্ধু। কমল হাসান তো পুরো হিন্দু ক্যারেক্টার, আর এই ক্যারেক্টার হচ্ছে মুসলিম ক্যারেক্টার, কিন্তু এরা খুব ক্লোজ ফ্রেন্ড, একেবারে খুব কাছের বন্ধু। এবার এরা যখন একসাথে কাজ করতো, বিভিন্ন কারণে দুজন আলাদা আলাদা জায়গায় চলে যায়, দুজনের কাজের পরিবর্তন হয়। আর এই যে ক্যারেক্টারটা কমল হাসানের, সে মেনলি মানে চলে আসে কলকাতায়, যেখানে ওর বউ থাকে, যেটা প্লে করেছে রানী মুখার্জি। এবার তখন হিন্দু মুসলিম বিরাট একটা দাঙ্গা চলছিল, এবং সেই দাঙ্গাতে মুসলিমরা ব্রুটালি রেপ করে রানী মুখার্জির ক্যারেক্টারটাকে এবং মেরে ফেলে। এবং সেই কারণে আস্তে আস্তে যে ক্যারেক্টারটার মধ্যে হিন্দু মুসলিম কোনো বিভেদ ছিল না, সবাইকে সমান চোখে দেখতো, এই ক্যারেক্টারটার মধ্যে আস্তে আস্তে কিন্তু মুসলিম বিদ্বেষ জন্ম হতে শুরু করে। এবার এই যে মুসলিম বিদ্বেষ জন্ম হচ্ছে, যার সাথে ঘটনাগুলো ঘটে তার ওপর সেই রাগটা চলে আসাটা কিন্তু স্বাভাবিক। আমার আপনার কোনো পরিবারের ওপর অন্য কোনো ধর্মবিরোধী লোকেরা এসে কিছু খারাপ করেনি বলে আপনার মধ্যে সেই ফিলটা নেই। যার সাথে ঘটেছে তার সেই সাইকোলজি থেকে আপনি যদি ভেবে দেখেন, তাহলে তার কিন্তু, ধরুন কোনো মুসলিম আপনার পরিবারের সাথে কিছু খারাপ করলো, সমস্ত মুসলিমদের ওপর আপনার রাগটা খানিকক্ষণের জন্য হলেও হবে। বা কোনো মুসলিম, আপনি যদি মুসলিম হন, কোনো হিন্দু পরিবার আপনার সাথে খুব খারাপ কিছু করে, সমস্ত হিন্দুর ওপর আপনার রাগ হবে। কিন্তু আলটিমেটলি সাইকোলজিক্যালি এটাও সত্যি, সব হিন্দুরাও যেমন খারাপ নয়, সব মুসলিমরাও কিন্তু খারাপ নয়। এদের মধ্যে কেউ কেউ রয়েছে ভালো। এবং ফার্স্টে যে আমি কথা বললাম যে দাঙ্গা করা হচ্ছে দাঙ্গাবাজেরা, তো এই দুয়ের যে ব্যালেন্সটা এই সিনেমাটায় যেভাবে দেখানো হয়েছে, এবং এই ক্যারেক্টারটার কোথাও গিয়ে মনে হয়, এবং এরকম বহু মানুষের ওই সময় মনে হয় যে হিন্দু মুসলিম দাঙ্গার মেন কারণ হচ্ছে গান্ধীজি, যে কারণে ক্যারেক্টারটার জীবনের মূল মোটো আর কি হয়ে ওঠে, গান্ধীকে শেষ করতে হবে। যদি গান্ধীকে শেষ করা যায়, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং হিন্দু মুসলিম যাবতীয় দাঙ্গার মূল কারণই হচ্ছে এই গান্ধীজি আর কি। তো সেটা কি ঠিক নাকি ভুল? গান্ধীজির মৃত্যুর পরেও কি আজকে এই যে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বিভেদ কি শেষ হয়েছে? সেটা তো চলতেই থাকছে, কারণ ভেতরেই বীজটা রয়েছে। না এর জন্য গান্ধীজি দায়ী, না অন্য কেউ দায়ী। আমরা মানুষ, সেই মানুষগুলো দায়ী যারা এই জিনিসের, মানে কী বলবো, বন্ধক চায় না। আলটিমেটলি এটাই কিন্তু সিনেমাটার মেসেজ। যে কারণে একটা সিচুয়েশান আসে যেখানে বহুদিন পরে শাহরুখ খানের ক্যারেক্টারটার সঙ্গে হচ্ছে মানে দেখা হয় কমল হাসানের, বহু দিন পরে, ততদিনে ওর অলরেডি মুসলিম বিদ্বেষ শুরু হয়ে গেছে, তারপরে আর কি এদের দেখা। সেখানে যখন দেখা হয় স্বাভাবিকভাবেই, এখন যখন এসআরকে ওকে জড়িয়ে ধরে হাক করছে, কমল হাসান ওকে হাক করছে না, কারণ ওর মুসলিমদের ওপর রাগ। কিন্তু আস্তে আস্তে যত ওর সঙ্গে থাকতে থাকে বুঝতে পারে যে না, এ আমার ভালো চায়। এই সিচুয়েশানে এমন একটা জায়গা আছে যেখানে হিন্দুরা মুসলিমদের উপর অ্যাটাক করতে আসছে, মুসলিমরা হিন্দুদের উপর, ওইখানে দুজন দুজনকে বাঁচানোর চেষ্টা করছে একে অপরকে ভাই বলে।
যেটা কমল হাসান ওকে ভাই বলে পরিচয় দিয়ে বাঁচাবার চেষ্টা করছে, অপরদিকে শাহরুখ খান ওকে নিজের ভাই বলে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু অলরেডি তখনকার থেকে হিন্দু মুসলিম বিদ্বেষ অলরেডি চালু হয়ে গেছে। তো এই সিনেমাটা যে মেসেজটা দেওয়া হয়েছে প্রচণ্ড পরিমাণে মানে ইম্পর্টেন্ট। গান্ধীজি নিজের মুখে এই সিনেমায় তো একটা জায়গাতে বলছেন যে যদি মানে এত যে হিন্দু মুসলিম বিরোধিতা এর সমস্ত গুলি আমার কাছে আসুক, কিন্তু একটাই আমার ইচ্ছে যেন এরপর হিন্দু মুসলিম ঝামেলাটা পুরো বন্ধ হয়ে যায়। হয়েছে দিনের শেষে আজকের দিনে দাঁড়িয়েও তো আমরা চারপাশে সেম ঘটনা দেখতে পাচ্ছি। এই জিনিস কোনো দিন হয়তো শেষ হবে না, শেষ তখনই হবে যখন আপনার মনের চেতনাবোধটা জেগে উঠবে, যেটা এই সিনেমাটার মধ্যে পুরোপুরি বোঝাতে চেয়েছে। যে কারণে একটা গান্ধী বিরোধী ক্যারেক্টার আস্তে আস্তে পুরোপুরি গান্ধী প্রেমী হয়ে উঠছে। হয়তো অন্য কারোর প্রেমে সে পড়তে মানে অন্য কোনো মানে মানুষেরও সে প্রেমী হতে পারতো, তার জীবনে গান্ধী যে একটা জায়গা রেখেছে। তো এই যে জিনিসটি সিনেমার মধ্যে যেভাবে রাখা হয়েছে, মানে আপনার কোনো কোনো জায়গায় গান্ধীজির ওপর খুব রাগ উঠবে, আবার কোনো কোনো জায়গায় আপনি গান্ধীজির পক্ষেও কথা বলবেন। এই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে খুব মানে মিসিং, প্রচণ্ড পরিমাণে মিসিং। প্লাস এই সিনেমার মধ্যে যেভাবে একটা সাধারণ মানুষের বিপ্লবী হয়ে যাওয়ার জীবন দেখানো হয়েছে, ধরুন দ্বিতীয়বার এই সিনেমায় বিয়ে হয় আর কি কমল হাসানের ক্যারেক্টারটার, তো সেইখানে দেখা যায় যে একটা এমন সিচুয়েশন আছে যখন ওকে বেছে নিতে হবে যে জীবনে একটাই উদ্দেশ্য গান্ধীকে শেষ করা, নয় এই পরিবারের সঙ্গে থাকা। ও কিন্তু ইমিডিয়েট বউয়ের মানে নিজের আর কি বাচ্চা হবে জানার পরও রীতিমতো সন্ন্যাস ধর্ম গ্রহণ করেও কিন্তু বউকে ছেড়ে দিয়ে চলে যায়। তো এই যে জিনিসপত্রগুলো সিনেমার মধ্যে দেখানো হয়েছে, বিপ্লবীদের জীবন কীরকম হয় সেটাও কিন্তু দারুণভাবে দেখানো হয়েছে। প্লাস ওই টাইমটাকে যেভাবে তুলে আনা হয়েছে সেটা তো দারুণ। এবার পারফরমেন্সের কথা আলাদা করে কিছু বলার নেই, কমল হাসানের অভিনয় নিয়ে কথা বলার যোগ্যতা আমার আই থিঙ্ক নেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো উনি অসাধারণ কাজ করেছেন, প্রত্যেকটা সিনে মানে ফাটিয়ে কাজ করেছেন, এবং উনি শুধু অভিনয় করেনি বলে রাখি, এটাতে উনি ডিরেক্ট করেছেন, প্লাস সিনেমার কোরিওগ্রাফি উনি করা, সিনেমাটোগ্রাফি ওনার করা, সবই ওনার করা। তো কোনো জায়গাতে উনি খামতি রাখেননি। কী পারফরমেন্স, কী প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ, কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যাঙ্গেল শট মারাত্মক লেভেলের রয়েছে। প্লাস এসআরকের ছোট্ট ক্যামিও, তার যে অভিনয় দিয়েছে ভাই কাঁপিয়ে দেওয়ার মতো। কমল হাসানের মতো একজন স্ট্রং অভিনেতার পাশে এসআরকে চোখে চোখ রেখে যা পারফরমেন্স প্রমাণ করে এসআরকে কোন লেভেলের অভিনেতা। এসআরকে ফ্যান্সরা বলে এসআরকে সব সিনেমা দেখেছে, আমি জানি না এটা দেখেছি কিনা, দেখলে বুঝতে পারবে এসআরকে, তারা তো গর্ববোধ করে এসআরকে অভিনয় নিয়ে, এটা দেখলে তাদের গর্ব দ্বিগুণ হয়ে যাবে যখন দেখবে কমল হাসানের মতো একজন স্ট্রং অভিনেতার পাশে তার কী পারফরমেন্স। এবং এখানে আমরা নাসিরুদ্দিন শাহকে দেখতে পাই মহাত্মা গান্ধী হিসেবে, যেটুকু তাকে দেখা গেছে তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো এবং তাকে যথেষ্ট মানানসই লেগেছে। বাদ বাকিরা সবাই ছোটোখাটো চরিত্রে যারা যারা রয়েছে প্রত্যেকের কাজ ভালো, কিন্তু সব মিলিয়ে এটা একটা আমার মধ্যে মাস্টারপিস কাজ, প্রত্যেকের দেখা উচিত অন্তপক্ষে আজকের দিনে দাঁড়িয়ে। আমি জানি না এই ভিডিওটায় ভিউজ আসবে কিনা, কিন্তু যে কজন দেখবে আই থিঙ্ক তারা যদি সিনেমাটা দেখে, এবার অনেকে বলতে পারে কোথায় অ্যাভেলেবেল, তো এটা ডিজনি প্লাস হটস্টারে হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে, আর যারা সাবটাইটেল সহ দেখতে চাও অরিজিনাল ল্যাঙ্গুয়েজে তাই জন্য বলে রাখি অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল রয়েছে। তবে আই থিঙ্ক হিন্দিতে দেখলে তোমাদের সুবিধা হবে, তাই বলে রাখছি ডিজনি প্লাস হটস্টার যদিও এখন আর নাম নয় জিও হটস্টার, তো সেই জিও হটস্টারে তোমার যে সাবস্ক্রিপশন নেওয়া থাকে তোমরা সেখানে দেখতে পারবে। আমি ওখানেই দেখলাম, দেখেছে তোমাদেরকে জানালাম। তো এটাই আমার মতে একটা মানে তোমাদেরকে সাজেস্ট করবো এই সিনেমাটা অবশ্যই দেখো। যে কজন আমার এই ভিডিওটা দেখবে, সেটা 100 জন হোক, 200 জন হোক, 300 জন হোক বা 400 জন হোক, যতজনই দেখো প্লিজ এই সিনেমাটা অবশ্যই দেখো। আজকের দিনে দাঁড়িয়ে এটা দেখা খুব দরকার, প্রচণ্ড পরিমাণে আপনার মানসিকতার পরিবর্তন ঘটিয়ে দেবে। তো এটাই বলার ছিল, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, আবার দেখাবে, টেক কেয়ার, ভালো থেকো।